সকালের বাংলাদেশে আছি আমি, মিমি আছেন দেবাশিস, এবং সেই সাথে আমাদের সাথে একজন অতিথি আছেন। আমি সেই অতিথিকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সকালে বাংলাদেশে যুক্ত রয়েছেন সালে মোহাম্মদ মবিন। তিনি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা। আজকে আমরা কথা বলবো তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ নিয়ে। তিনি আইটি পেশা এবং প্রযুক্তির উদ্যোক্তা হিসেবে দীর্ঘ ২৬ বছর ধরে এই সেক্টরে কাজ করছে। কঠিন শৈশব ও সীমাহীন সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে ওঠে, শিক্ষা জীবন সম্পন্ন করে এবং পরবর্তীতে তিনি আইটি খাতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব প্রতিষ্ঠা করেন, যেখানে প্রায় ১৭,০০০-এর সদস্য যুক্ত রয়েছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি ফ্রি ট্রেনিং, ওয়েবিনার ও সেমিনার আয়োজন করে দক্ষ জনশক্তি তৈরি এবং তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছেন। আমরা চলে যাচ্ছি সালে মোহাম্মদ মবিনের কাছে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আর আজকের এই সুন্দর আয়োজনে আমাকে যমুনা টেলিভিশনে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ, এবং আমার দর্শক যারা আজকে আমার এই প্রোগ্রাম শুনবে এবং দেখবে, সবাইকে শুভ সকাল। একটু আপনার কাছ থেকে শুরুতেই জেনে নিতে চাচ্ছি যে আপনার এই আইটি যাত্রার শুরুটা, এবং এখানে অনেক বাধা বিপত্তি এসেছে জীবনে এবং অনেক ভঙ্গুর পথ পাড়ি দিয়ে নিজেকে এতটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন, সেই গল্পটা একটু আমাদেরকে বলেন। আচ্ছা, আমি যদি একটু আমার শৈশব থেকে বলি, আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা শাহপুর গ্রামে। আচ্ছা আচ্ছা। ওইখানে গ্রামে আমার পড়াশোনা, আমার স্কুল কলেজ শেষ করে আমি আসলে জবে চলে আসি। তো ওই সময়টা আসলেই খুব একটা ভালো সময় আমার কাটেনি, কারণ আমি শৈশবে আমার ফাদারকে হারাইছি ৪ মাস বয়সে। তো তখন এবং 2 চাচা ছিল, 2 চাচাও মারা যায়, এবং আমার একটা বড় বোন ছিল 4 মাস রোড অ্যাক্সিডেন্টে ডাকাতে মারা যায়। তো যার কারণে, এবং 2 চাচা মারা যায়, যাই অবলম্বনগুলো আমার ছিল যে বাপ মা গেলে চাচারা হয়তো হেল্প করে। 2 চাচা মারা যায় এবং আমার একটা আপন বড় বোন ছিল, বড় বোনটা মারা যায়। একই দুর্ঘটনায়? একই দুর্ঘটনা না, মানে জাস্ট আলাদা একটু মানে 6 মাস পরে, 1 বছর পরে এরকম একটা সময় কাছাকাছি মারা যায়, সময়। যার কারণে আমার ফ্যামিলিটা একদম ভেঙে পড়ে। তো ওই জায়গা থেকে আমার মা এবং আমার বড় ভাই, আমরা 3 জনের একটি সংসার, একটা কঠিন স্ট্রাগল যেটা বলে আর কি, যেটা পড়াশোনা, খাওয়া দাওয়া, চলা, ওই সব কিছু মিলে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আসলে আমার লাইফটা শুরু হয়েছে। এবং সত্যি কথা বলতে, তখন খাওয়া দাওয়া প্লাস পড়াশোনার জন্য যে আসলে কেরোসিন কিনতে হবে, ওইটাও আসলে আমাদের এবিলিটির মধ্যে ছিল না। তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু আত্মীয় স্বজন ওনারা মাঝে মাঝে হেল্প করেছে, এবং আমার এক চাচা আমাকে একটা সেলাইয়ের মেশিন কিনে দিয়েছিল এবং একটা গরু কেনার জন্য টাকা দিয়েছিল। এই দুইটা ছিল আমাদের আয়ের উৎস। তো এই আয়ের উৎস এটার উপর বেস করে, এবং বাড়িতে গরু হাঁস মুরগি পালন এগুলো করে কোনো রকম জীবনযাপন করে আমরা 2 ভাই আল্লাহর রহমতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে ঢাকাতে আমরা চাকরিতে আসছি। দেবাশিস, মানে আমি যখন শুনছিলাম তখন ভাবছিলাম, আমার এখন যে বয়স, সেই বয়স পর্যন্ত আমি আমার বাবাকে পাচ্ছি, কখনো ভাবতেও পারি না বাবা মাথার উপরে থাকবেন না, কিন্তু যে 4 মাস বয়সেই তার বাবাকে হারিয়েছেন, সেই মানুষটিও তার জীবনে বাবার প্রয়োজনীয়তা কি, বাবার আদর কি, সেটা আরো হয়তো বেশি উপলব্ধি করেছেন। এবং যেই কঠিন, যে প্রতিকূল সময় তিনি আসলে পার করে এখানে এসেছেন। মানে আমরা অনেক সময় নিজেদেরকে দুর্ভাগ্যবান ভাবি, অনেক সময় কষ্ট পাই, অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু হয়তো কখনো ভেবে দেখেছেন কি আপনি অনেকের চেয়েও সৌভাগ্যবান, অনেকের জীবনে হয়তো এরকম কষ্ট বা এর চেয়েও বন্ধুর পথ পেরিয়ে তারা একটি জায়গায় গিয়ে দাঁড়ায়, হয়তো আপনি তাদের চেয়ে ভালো আছেন। মানুষের জীবনের গল্পগুলো চলচ্চিত্র কিংবা সাহিত্যের কিংবা পুঁথিগত অনেক গল্পের চেয়েও অনেক কঠিন হয়, এবং সেই কঠিন পথ পেরিয়েও কিন্তু মানুষ এই জায়গাটিতে এসে দাঁড়ায়, এবং তিনি দাঁড়িয়েছেন। আমরা তার সঙ্গে আজকে কথা বলছি। আপনি এই যে বন্ধুর পথ, ছোটবেলার এই বড় ধাক্কা, এবং সেই ধাক্কা থেকে এসে একটি বড় জায়গায় দাঁড়িয়েছেন, এবং আপনি আইটি প্রফেশনালসদের জন্য একটা ফ্রেন্ডস ক্লাব তৈরি করেছেন। এই ক্লাবটি সম্পর্কে জানতে চাই। এই ক্লাবটি কিভাবে তৈরি করলেন? এই ক্লাবটি কি কাজ করছে? সামনে কি করবে? আচ্ছা, এখানে ক্লাবটি করার পিছনে আমার একটা কারণ ছিল যে আমার প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ড্রিম থাকে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা এরকম ভালো কোনো হব। তো আসলে আমার ছোটোবেলায় একটু মানে ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। তো পরিবারের এই অবস্থা, যেখানে থাকা খাওয়া বা বাচ্চাটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, ওই ইঞ্জিনিয়ারটা হওয়ার যে ড্রিমটা, ওই ড্রিমটা আসলে আমি আগাতে পারতেছিলাম না। তো
আমি যখন পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাঝখানে আমি ইন্টার পাস করার পরে আমি ঢাকাতে একবার জবের জন্য ট্রাই করছিলাম, তখনও খুব কষ্টের একটা লাইফ, যে দেখি কোথাও কিছু করা যায় কিনা। কিন্তু ওই সময়টা তো আসলে কিছু করার মানে আমাকে একজন একটা জবের অফার করলো যে বাহিরে বাসের টিকিট কাটে, ওই বক্স দিয়ে সে টিকিট কাটে, এরকম আমরা যেটা রাস্তায় দেখি। তো ওই টিকিট কাটার এক কাউন্টারে আমাকে চাকরি দেবে। তুমি চিন্তা করো, আমি তো দেখাশোনায় এত ছোটোখাটো ধরনের, তো আমি যদি টিকিট কাটি রাস্তায় এক আত্মীয় স্বজন বললে সবাই দেখবে, আবার আরেক দিক দিয়ে হচ্ছে টাকা পয়সা নিয়ে বসবো, তো কেউ এসে আমাকে টাকা সহ নিয়ে যাবে, তো আমি ওই দিকে যাই নাই। তো পরে চিন্তা করবো না, পড়াশোনাটা আবার কন্টিনিউ করে, তো কন্টিনিউ করার পরে আমার যেটা মনে হলো যে যেহেতু আমি ইঞ্জিনিয়ার হতে পারি নাই, তাহলে এমন কিছু করতে হবে যাতে ইঞ্জিনিয়ারের যে আমার যে ড্রিমটাকে যেন আমি বাস্তবায়ন করতে পারি। তো আমি এখন দেখলাম যে করোনার সময় সবাই একটু ঘরবন্দি, তো এটা 2020 সালের এদিকে, তো চিন্তা করলাম যে এমন কিছু করা দরকার যেখান থেকে মানুষের শিখার জায়গাটা তৈরি হয়, জানা যায় তৈরি হয়, একটা কানেক্টিভিটি, একটা নেটওয়ার্ক তৈরি হয়। তো আমি ফেসবুকে একটা ফেসবুক গ্রুপ খুললাম, বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব, যে আমরা যদি আইটি প্রফেশনাল যারা আছে তাদেরকে যদি আমরা একটা ফ্রেন্ডসের ইয়াতে আমরা আওতায় নিয়ে আসতে পারি, আমি যেটা না জানি এটা হয়তো আরেকজন জানলো, বা আরেকজন যেটা না জানে সেটা আরেকজন জানলো, আমরা একটা কমিউনিটি এখানে বিল্ড করি। তাইলে কী হবে যে আমরা এখান থেকে, আমি একটা জিনিস কাজ করতেছি, আমি এখানে মেসেজ দিলাম যে আমি এই জায়গাতে আটকে গেছি। আমি যেহেতু সফটওয়্যার লাইনে জব করেছি, আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি সার্ভার সেট আপ করতে গেছি, আটকে গেছি, আমি কী করবো, কাকে খুঁজবো। এখানে একটা মেসেজ দিলে আমাকে কেউ না কেউ, আমাকে এক্সপার্ট এখানে আসে, সে আমাকে একটা ইয়ে করে দিচ্ছে, সলভ করে দিচ্ছে। তো ওরকম চিন্তা থেকে মূলত এই ইঞ্জিনিয়ারদেরকে আমি কানেক্ট করা শুরু করলাম, যে আইটিতে যারা আছে, সফটওয়্যার, নেটওয়ার্কিং, হার্ডওয়্যার, সাইবার সিকিউরিটি, যারা এই আইটির সাথে যারা যুক্ত আছে সবাইকে আমি এখানে কানেক্ট করা শুরু করলাম। এবং কানেক্ট করতে করতে মোটামুটি একটা পর্যায়ে একটা সাড়া ফেলে দিল, যে আমি প্রথম যখন আমার মোটামুটি 500-1000 হয়ে গেছে, আমি একটা উত্তরাতে একটা প্রোগ্রাম করলাম। তো সেখানে আমরা 50 জনের একটা প্রোগ্রাম করবো, একটা মিট আপ প্রোগ্রাম করবো, যে একটা জানান দেওয়া যে আমরা আইটিতে আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করেছি। তো এই প্রোগ্রামে আমি 50 জনকে ইনভাইট করে প্রোগ্রাম শুরু করতে গিয়ে আমি ওই রেজিস্ট্রেশন থামাতে পারতেছিলাম না। ওইখানে এত মানুষের মানে শুরু হয়েছে আসা, এবং যারা আসতেছে আমাদেরকে নক করতেছে তাদেরকে কখনোই আমি না করতে পারবো না, কারণ ওরা বড় বড় গ্রুপ অফ কোম্পানির আইটির হেড বা আইটির বড় পজিশনে আছে, বা এরকম ভালো বড় জায়গায় আছে। আমি তো মানে পুরাই সারপ্রাইজ যে এই জায়গাটা মনে হয় এতটা সাড়া পাবেন আপনি আমি নিজেও চিন্তা বোঝেননি। করতে পারি না। তো সেই জায়গা থেকে তো সবাই যখন একসাথে হইলাম, তখন আমরা ভেন্যু চেঞ্জ করলাম, যে এখানে 50 জনের যে রুমটা ছিল এটা চেঞ্জ করে আমরা 100 জন নেওয়া যায় এরকম একটা জায়গাতে আমরা তখন প্রোগ্রামটা করলাম ওনাদের আরেকটা ফ্লোরে। এবং ওইটা খুবই সারা ফেলেছে, এবং বাংলাদেশের যতগুলো সফটওয়্যার কোম্পানি আছে বা আইটির যারা আছে সবাই মিলে এটাকে এত সুন্দরভাবে উপভোগ করছে। সেখান থেকে কিন্তু আমার এটাকে আরেকটু, আমি ভিতর থেকে একটু মানে কনফিডেন্স পেয়েছি যে এটা দিয়ে মনে হয় আমরা আসলেই আমার যে ড্রিমটা, আমার যে কষ্টটা, যে আমি আইটি নিয়ে জানবো, পড়বো, শিখবো, আমার মতো হয়তো আমি সালেম মুবিন আজকে হয়তো এইভাবে একটু আসতে পারছি, কিন্তু অনেক সালেম মুবিন রাস্তায় আছে, অনেক সালেম মুবিন গ্রামে আছে, তাদেরকে কীভাবে কানেক্ট করা যায়। আমি যদি সারা বাংলাদেশকে এখানে কানেক্ট করতে পারি, আর ফেসবুকটা হচ্ছে আমার জন্য একটা সহজলভ্য, আমি ওই ফেসবুকে সারা বাংলাদেশ মানে থেকে আপনি আমি তখন বলতে চাচ্ছেন যে সামাজিক connect করলাম। যোগাযোগ মাধ্যমকে ব্যবহার ব্যবহার করে আপনারা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যে প্ল্যাটফর্মে সারা বাংলাদেশের আইটি প্রফেশনালসদেরকে কানেক্ট করার চেষ্টা করছেন এখনো, এবং এ পর্যন্ত প্রায় 16,700 কানেক্টেড রয়েছেন আপনারা, এবং নিজেদের মধ্যে জ্ঞান বিনিময়, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং একে অপরকে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও হেল্প করছে এই প্রতিষ্ঠানটি। একটু জানতে চাই, বর্তমানে একটু ফোকাস করতে চাই, বর্তমানে আপনি কি কি প্রযুক্তি এবং প্রকল্প নিয়ে কাজ করছেন? আচ্ছা, আমি এখন ইউনিফাইড আইটি একটা ক্লাউড কোম্পানি, ক্লাউড নিয়ে কাজ করে, ক্লাউড এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। এখানে আমি বিপি হিসেবে আছি, কর্পোরেট সেলটা আমি দেখি এবং ক্লাউড সার্ভিস নিয়ে কাজ করে থাকি আর কি। তো এর পাশাপাশি আমার যে গ্রুপটা, এটা নিয়ে আমি মূলত একটু সময় দিই, যে এখানে যেহেতু বাংলাদেশে অনেক মানুষ বেকার আছে, আসলে সবাই কিন্তু আসলে মানে পড়াশোনা করে আসতে পারে না। তো এই জায়গাটাতে আমি চেষ্টা করি তাদেরকে কানেক্ট করার জন্য আর কি। তো আইটি ফিল্ডে আমি সফটওয়্যার নিয়ে মূলত আমার দীর্ঘ কেরিয়ার, যে 26 বছরের যে কেরিয়ারটা মূলত সফটওয়্যার নিয়ে আর কি। তো আমি পোস্ট সফটওয়্যার থেকে শুরু করে আমার অ্যাকাউন্টিং সফটওয়্যার, এসএপি, ওরাকল, মানে গ্লোবাল যে সফটওয়্যার এবং লোকাল যে ইআরপিগুলো আছে সবগুলো নিয়ে আমার আসলে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। লোকাল মার্কেটে আমি 2001 সাল থেকে তো শুরু করেছি। তো ওই সময় কিন্তু আসলে সফটওয়্যার কি জিনিস মানুষ চিনতো না, জানতোই না। তো সেই জায়গা থেকে আমি প্রথম যখন শুরু করেছি, মানুষ আসলে সফটওয়্যার কী জিনিস আসলে মানুষ চিন্তা করতো, যে সফটওয়্যার বা কী জিনিস, এরকম একটা প্রশ্ন আমাকে করতো। কিন্তু একটা সফটওয়্যার যে একটা কোম্পানিকে আসলে কতদূর নিয়ে যেতে পারে,
নর্মালি করোনার সময় আমরা আসলে এটার আরও বেশি টের পেয়েছি যে যারা একটু অটোমেশন করা ছিল তারা কিন্তু বাসা থেকে কিন্তু তাদের বিজনেসের সব কিছু জানতে পারছে, তাদের অ্যাকাউন্টসে কী আছে, তাদের ইনভেন্টরি কী আছে, তাদের সেলস কত, তাদের কোথায় কী আছে, তাদের কোম্পানির রেভিনিউ কতটুকু, টোটাল জিনিসটা কিন্তু আসলে সফটওয়্যার ইউজ করলে আমরা পাওয়া যায়। আমাদের বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি অনেক দূর আগে এসে, আমরা এক সময় সফটওয়্যারটা ইগনোর করতাম বা এটা আইটিকে একটা আসলে আমরা মনে করতাম লস প্রজেক্ট, আইটিতে আসলে ইনভেস্ট করতে চাইতো না। এখন কিন্তু মানুষ সেই ভাবনাটার পরিবর্তন এসেছে। তো আমরা এখন যে বিশ্বে দাঁড়িয়ে রয়েছে সেই বিশ্বটাকে বলাই হচ্ছে যে তথ্য এবং প্রযুক্তির বিশ্ব, এবং প্রত্যেকটা মানুষেরই তথ্য এবং প্রযুক্তির ন্যূনতম জ্ঞান বা ধারণা থাকা উচিত, এটি বলা হচ্ছে। তবে যাদের একেবারেই নেই তারা কিভাবে এই সেক্টরে আসতে পারে, তারা এই সেক্টরে কি জ্ঞান অর্জন করতে পারে, বিশেষত তরুণরা যারা হয়তো সায়েন্সে পড়ছে না, তথ্য প্রযুক্তির সেক্টর নিয়ে একেবারেই ধারণা নেই, তারা কিভাবে যুক্ত হতে পারেন এই সেক্টরে? কোনো পরামর্শ রয়েছে সেই তরুণদের জন্য? জি জি, অবশ্যই সুন্দর একটু কোশ্চেন করেছেন। যে আসলে বাংলাদেশে আসলে আমরা সবাই যে সিএসসিতে পড়াশোনা করতে পারবো আসলে এরকম না। অনেক বাবা মায়ের হয়তো এরকম এবিলিটি নিয়ে তাকে একটা ভার্সিটিতে বা সিএসসিতে নিয়ে তাকে পড়াশোনা করে। এবং আমি কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা করেছি। আমি কিন্তু এই জেনারেল লাইনে পড়াশোনা করে এই আইটির জায়গাতে কিন্তু দীর্ঘদিন আমি এখানে সার্ভিসটা দিয়ে আসতেছি আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজে যখন সফটওয়্যারে চাকরি করেছি, আমি অনেক জায়গায় দেখেছি যে আপনার আইটির উপর বিভিন্ন ট্রেনিং করে ওনারা চলে আসছে, কোডিং করতেছে। আপনি দেখবেন যে সিএসসির চেয়ে ভালো কোডিং করতেছে ওনারা যারা নন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, মানে সিএসসি মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন। তো এখন এখান থেকে বাইরে যারা আসতেছে তারা কিন্তু ভালো করতেছে। আমি অনেক অফিসে গিয়ে পাচ্ছি ওনারা গ্রাফিক্সে ভালো কাজ করতেছে, ওনারা কোডিংয়ে ভালো করতেছে, ওনারা কিন্তু টেকনোলজি জায়গাটা কিন্তু ভালো করছে, এটা আপনি বলছেন। তো এই জায়গাতে আসার ক্ষেত্রে কি ধরনের পরামর্শ রয়েছে তরুণদের প্রতি? আসলে আমাদের দেশে কিন্তু অনেক ভার্সিটি আছে, বিশেষ করে প্রাইভেট বলুন বা সরকারি বলুন, অনেক ভার্সিটি আছে। আসলে ভার্সিটি থেকে পড়াশোনা করার পর জেনারেল লাইনে যারা পড়াশোনা করছে এরা কিন্তু আসলে বেশি দূর আগাতে পারবে না। এরাকে অবশ্যই আপনার কম্পিউটারের উপর নলেজটা নিতেই হবে, কম্পিউটার শিখতে হবে। এবং এখন যেহেতু তথ্য প্রযুক্তি নতুন নতুন যে দিকগুলো আসছে, আপনার এআই এর উপর এখন খুব ভালো একটা মানে স্ট্যান্ড চলতেছে বাংলাদেশে বা বিশ্বের জায়গাতে। এর উপর কাজ শিখতে পারে, গ্রাফিক্সের উপর কাজ শিখতে পারে, কোডিং আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর কোডিং শিখতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট আছে। আপনি শিখে যদি আপনার যে কোনো জায়গায় আপনি নিজে একটু চর্চা করেন, আপনি এখানে কিন্তু ভালো করতে পারবেন। আবার কি দেখেন, আপনি অ্যাকাউন্টসে চাকরি করবেন, কিন্তু এখন কম্পিউটার অ্যাকাউন্টসে চাকরি করতে পারতেছেন না। সেলসি বলেন, যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করলে কিন্তু আপনি কম্পিউটার নিয়েই আপনার কাজ করে হচ্ছে। একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এআই এই মুহূর্তের হালের সেন্সেশন। তো অনেক তরুণরাই এআই এর দিকে ঝুঁকছে। বাংলাদেশে এই মুহূর্তে এআই এর প্রযুক্তি শিখবার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান রয়েছে কিনা, বা কোথায় শিখতে পারে তরুণরা, নাকি অনলাইনে কোর্স করা গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমি বলি যে এআই তো এখানে আছে একটা জিনিস, আর একটা ক্লাউডটা বাংলাদেশের জন্য একসময় আমরা সার্ভার ইউজ করতাম। এখন কিন্তু 2030 সালের পরে আসলে সার্ভারটা দেখবেন যে বিশ্বের অনেক দেশে সার্ভার চলে গেছে, এখন ক্লাউডে চলে আসতেছে। তো ক্লাউড সার্ভিস বাংলাদেশে এখন একটু ভালোভাবে চলে আসতেছে। এরপর আমাদের সাইবার সিকিউরিটি, এই জায়গাটাও আমাদের এখন একটু খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকটা কোম্পানিতে যেখানে টাকা পয়সা হিসাব হয়, একটা অ্যাটাকের কারণে আপনার কোম্পানি সব কিছুর হিসেব জিরো করে দিতে পারে। তো এই জায়গাতে সাইবার সিকিউরিটি নিয়েও আমাদের এখন তরুণদেরকে কাজ করতে হবে। এবং দেখেন আপনার এখন সাইবার বুলিং হচ্ছে, বিভিন্ন ধরনের এআই এর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে আপনার যে ইমেজ আছে ইমেজটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য আমাদের এই এআইটাকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা একেবারে আলোচনার শেষের দিকে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা অবশ্যই সার্ভারের জায়গায় এখন ক্লাউড চলে আসছে, এবং একই সঙ্গে সিকিউরিটির কথা বলছেন, সাইবার সিকিউরিটি, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ যারা তথ্য প্রযুক্তি খাত নিয়ে কাজ করছেন এবং যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ সালেহ মোহাম্মদ মবিন আমাদের সঙ্গে সকালে বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য। আপনাকে সেই সাথে শুভকামনা। জি, আপনাদেরকে ধন্যবাদ, আমার দর্শকদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন। ইনশাআল্লাহ।